মর্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসছে। মর্জিয়া রান্না করছে, যত্ন করছে। রাবেয়া টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলে বিয়ে হয় না। এছাড়া কুটুম আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর, টেবিলে কুনুই ঠেকিয়ে বইয়ের নজর বুলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কী হবে। জীবনসঙ্গী আব্বুর মতো হবে? কথা শেষ। অবশ্যই এইটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবে না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়লেন, পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মধ্যে কিছুক্ষণ পায়চারি করলো। পরনে কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির গায়ে জড়ানো, আর যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলে বেনি খুলছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী। অন্তু থমকালো। সে এমন যুবতীসুলভ আচরণ সচরাচর করে না। মুচকে আসলো। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্যরশ্মি প্রতিসারাঙ্ক ঝিকমিক করে উঠছে মাঝে মধ্যে। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামালো, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরছেন। রাবেয়া দরজা খুলেন। দৃশ্য অন্য কিছু। তিনটে যুবক দাঁড়িয়েছে। জয়ের পরনে চিরায়িত সাদা থানের লুঙ্গি ও লম্বা দেহটাতে লুঙ্গির উপর গায়ে জড়ানো শাল চাদর বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দেয় সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পেছনে দাঁড়িয়ে হাসলেন। ও জয়, আচ্ছা বাপ্পা ভিতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আপনি চেনেন আমাকে? চিনবো না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসলো। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসলো। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকিতুকি করলো কাঙ্ক্ষিত মানুষটিকে দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি তোরা? তোকে বসার জন্য আবার আলাদা করে কাঠ ছাপিয়ে দাওয়াত দেব, বসে। অন্তু রুমে দাঁড়িয়ে হালকা গুঞ্জন শুনতে পারছিল। পুরুষের ভারী কণ্ঠস্বর ভেসে আসছে। অন্তু মনে হলো মেহমান এসেছে। পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাটিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক করে সরিয়ে দ্রুত কালো ওড়নাটা জড়িয়ে নিল মাথাসহ। ওড়নার বাদৃত এক প্রান্ত দ্বারা চেহারা আবৃত করে এগিয়ে গেল। জয় তখন তার শিকারকে খুঁজছে। তাকে বাড়িতে দেখে অন্তত ঘাবড়াবে মেয়েটা, অথবা কেমন হবে প্রতিক্রিয়া। ভীত হলে তা দেখতে দারুণ মজা লাগবে। সেই মুহূর্তে চপ্পল পায়ে প্রবেশ ঘটল সেই অপরূপার। অন্তু সোফায় ঘরে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল অন্তুর শরীরটা। আচমকা মস্তিষ্কে থমকানোর ফলে হাত শিথিল হলো। সঙ্গে সঙ্গে মুখের আবরণ সরে গেল এবং থুতনিসহ সামান্য গলার নিচ অবধি অনাবৃত হলো। জয় চোখ সরালো না নাকি সরাতে পারল না বলা যাচ্ছে না। শুধু কটা গলায় খটখটে শুকনো ঢোকের মতো বেহায়ের মতো ঢুক গিলল অন্তুর সুরতটুকু। চোখের পলক পড়ল না। এর আগে সে তার চপ্পল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। শুধু দেখেছে বর্ষার ফালার মতো ধারালো ঘন পাপড়ি, ঝাপটানো চোখ জোড়া। আজ অন্তুর অসামান্য সুন্দর রূপ তাকে থমকে রাখল ক্ষণকাল। চোখে মুখে উঠল বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে কুর হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হলো চোখ দুটো। ধীরে ধীরে তাতে মিশল ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে এই মহা অঘটন ঘটল। জয়ের চোখ বিঁধে রইল অন্তুর ফর্সা চিবুক ও গলার নিচে বুকের উপরিভাগ। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। অসহায়ের মতো
দুটো ঢোক গিল মেয়েটা, সর্বনাশ হয়ে গেছে। সে নিজেকে সামলে বলে উঠল, আপনি আপনি এখানে কেন এসেছেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকে চিনতেন আমার বাড়ি? জয় চোখ বুজে হাসি, অনুভব করে কণ্ঠস্বরটা অমন সুন্দর কণ্ঠস্বরের সাথে মিশ্রিত তেজ কণ্ঠের শোভা বৃদ্ধি করছে নাকি বেমানান লাগছে। সর্বোপরি কণ্ঠের গভীরতা যে এক ব্যথা ও দুর্বলতা তিত্তির করছে, তার জয়কে সাম্রাজ্য জেতার সুযোগ দেয়। ইচ্ছের বিরুদ্ধে পদ্মা হাঁটা মর্যাদা সম্পন্ন যুবতী বাড়িতে জয় আমিরের মতো অসাধু যুবকের প্রবেশে অস্বস্তি, তা উপলব্ধি করে জয় আমিরের দুলিয়ে হাসে, পায়ের উপর পা তুলে বসলো, হাত ঝাঁকিয়ে হাত ঘড়ি কবজির উপরে তুলে গায়ে চাদর গুটিয়ে নিয়ে সোফার উপরিভাগে হাতটা ছাড়িয়ে বেশ আরাম করে বসে। তবে অন্তুর প্রশ্নের জবাব দেয়, বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করা আর্মিন নট গুড। ছ্যাঃ। অন্তু বলল, অতিথিদের ভেদের আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। হ্যাঁ, আমার অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হবার কথা। আফটার অল আমি। অন্তুর মুখের কাঠামো শক্ত। রাবেয়া এলেন তখন, তার মুখ স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হয় রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলে, আরে চাচিমা, এসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কিসের আয়োজনে লেগেছেন? আমি সকালে পেট ভরে খেয়েই বেরোই। হুম, ছেলে বেশি কথা বলো। একটু ধমককে একটু স্নেহ মিশিয়ে রাবেয়া বললেন, খা বাপ, আমি ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হয়। তার মাটা ভীষণ সরল, যে কোনো মানুষকে বড্ড খাতির করেন, যুবক যুবতীকে বিশেষ করে। মহানবী যুবকদের ভালোবাসতেন, তাই সেই সময় জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে চট করে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হেসে নিয়ে রাবেকে জিজ্ঞেস করলো, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচি? গম গম করছে বাড়ি কেমন? রাবে বলল, হ্যাঁ রে বাপ, আমার ছেলে শ্বশুরবাড়ির লোক আসছে, সাথে অন্তুরে দেখতে এসছে। জয় ভুরু নাচি হাসলো, তাই নাকি? অন্তু মায়ের সরলতায় আফসোস করে, কিন্তু ভেতরে গেল না। কী উদ্দেশ্যে এসেছে জয় আমি তা নিশ্চিত। রাবেয়াকে একা এই ঘরটা লোকটার কাছে ফেলে যাওয়া যায় না। রাবেয়া জিজ্ঞেস করলো, কেন আইছিলি বাপ? জয় মধুর হাসি হাসলেন, আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম, জোর জবরদস্তি নেই, ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন, এমনি বলতেছে কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা হামজা, তুমি, এরা তো সুনাম ছেলে, দাঁড়াও আমি আসি। রাবেয়া গেলে অন্তুর উপর খ্যাক খ্যাক করে উঠল জয়, আম্মাজান তো ভালোই, তুমি শালি এরম খিটখিটে কেন? অন্তু তাচ্ছিল্য করে হাসলো, দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম, তুমি যে খ্যাচড়া, ধন্য করলেন, দেখা হলো, এবার যান। জয় ঢকঢক করে এক গ্লাস পানি খেলো, দুপাশে মাথা নেড়ে বোঝালো সে যাবে না। অন্তু জেরা করলো, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে ওই শয়তানের ঘাঁটি? সত্যি করে বলুন তো, সমাজের মানুষের কোন উপকার হয় ওখান থেকে? জয় অন্তু অনাবৃত মুখের উপরে ভেসে থাকা উজ্জ্বল চোখ জোড়ায় তাকে চমৎকার হাসে, দাঁত কিরমির করে বলে, বাড়ি বেয়ে এসে যদি থাপড়ায় যে ব্যাপারটা খারাপ দেখাবে না। আরমিন চুপ করো, নয়তো তোমার মাটা মানার মতো ভদ্রতা আমার নাই। থাপড়ে চারটা দাঁত বের উপড়ে ফেলবো। বাড়ি অব্দি যখন চলে এসেছি, তোমার গলা টিপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ করে রইল। সে ভয় পাচ্ছে না, এমন নয়। জয়ের মতো উগ্র নেতাদের ভয় পাওয়ার তো নিয়ম, ওরা জঙ্গলি। জয় মুখ ভেঙচে হাসে, আজ নাকি বলি দেওয়া হবে তোমারে? কোন মনসুর আসছে দেখতে? নজর বুলিয়ে অন্তুর পুরো আপাতমস্তক উপর নিচ করে দেখে, ভালোই লাগছে। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আতঙ্কিত শিহরণে তার গা ঝনঝন করে উঠল। সে সময় রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন, তার হাতে জড়ানো মুচড়ানো দুটো 100 টাকার নোট। জয় কবিরকে ইশারায় টাকা নিতে, রাবে হেসে বললেন, চলবে তো, হবে তো এতে? কত কি দিয়েছেন টাকা? জয় দেখেনি, তার উপর নজর ছিল অন্তুর শরীরে। এভাবেই সে সন্তুষ্ট চিত্তে দ্রুত মাথা নাড়ে, চলবে। হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা, না চললে এক ধাক্কা মারব। সে সময় আমজাদ সাহেব এলেন,
ভেতরে ঢুকে একটু অবাক হলেন। দেখা মাত্র উঠে দাঁড়িয়ে সালাম করলো জয়। জিলা স্কুলের মাস্টার কাকা। আসসালামু আলাইকুম কাকা, শরীর ভালো? আমজা সাহেব গম্ভীর হাসলেন। আল্লাহ পাক ভালোই রেখেছেন, কী ব্যাপার? জয় বললে, এই তো কাকা, বিশেষ কিছু না, এমনিতে এলাকা ঘুইরা বাইর হয়েছিলাম ছোট ব্রাদার্স নিয়ে। তোমার মাস্টার শেষ কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করছেন? করতে তো সকলকে হয় রে বাপ। আমজা সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞাসা করলো, তোমার আব্বা আম্মায় সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়লো, এবার ঠোঁট কামড়ালো, এরপর কিছু ভেবে একটু হাসলো। ওই পারে ভালোই আছে মনে হয়, মরার পর আর দুঃখ কিসের মানুষের? আঁতকে উঠল রাবড়া। সে কি কেউ নাই? জয় জবাব দেয় না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখালো। প্রথমবার রসিক চঞ্চল জয়কে গম্ভীর ভার দেখায়। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলে অমন নীরব অপরগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলের ভাঁজে হাত বুলান। একা থাকো বাড়িতে? মামার কাছে থাকি। এ পর্যায়ে চট করে উঠে দাঁড়ায় সে। আজ আসি, আবার আসবো। উঠে দাঁড়াতে একদম যেন তালগাছ দাঁড়িয়ে যায়। এতখানি লম্বা চড়ো শরীর। রাবেয়া তার পাশে ধান গাছের মতো উঠে দাঁড়ান। আচ্ছা। রাবেয়া বলেন, আবার আসবে, মাঝে মধ্যে আসবে কিন্তু। জয় আচমকা বলে ফেলে, আচ্ছা আম্মা। মুহূর্তের মাঝে সংশোধন করে চাচি আম্মা। রাবেয়া বললে, আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার ফিরে যায় অন্তুর দিকে। এবার দেখা যায় ঠোঁটের কোণে স্বভাবজাত বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নেয়। বুকে অস্থিরতা, আতঙ্ক লাগে। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল। অন্তুর ভয় হচ্ছিল কেমন। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় কথা গড়ায় এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগায় জয়। বাইরে রোদ ভালোই। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো এই দিকে আসা হয়নি। চাঁদা তো বাজারের সাইডে তুলি, তাতে কি? গতকাল পিকনিক আছে, সেজন্য টাকা নিলেন? জয় বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিক ওসব বালের টাকায় হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি? বেশি খাচ্ছিস আজকাল। এই ব্যাপারে আর প্রশ্ন করিস না, অবজা। কবির গোমরামুখ করল, বলো, কি কইরে তাহলে এই টাকায়? জয় হাসলো। দিছে কত? 200 ভাই। জয় নাক কুচকেল, একটু চুপ থেকে বলল, আর কিছু লাগায়া নিয়ে এক পকেট যদি হয় তো এক বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিক যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তরজালি টাঙানো, লাইট লাগানো হয়েছে, কোড আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শাটালকক ঢুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরিচে ধরা বিল্ডিং। দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপরে খোলা বারান্দা বা ছাদ, অথবা সিঁড়িঘরের মতো 60 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের উপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটায়, ঘেমে নেমে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদার চোখে উপরে উঠে এসে গিটারটা কাঁধে নিয়েছে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাছে। হামজা ঢুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যাই তো। কী সমস্যা? জয় তাকালো। আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা? আমার জীবনে কোনো সমস্যাই নেই। এই সমস্যাটাই একটা সমস্যা ভাই। হামজা গম্ভীর মুখে বলল, সিগারেট দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকায় হামজা। জয় রাগান্বিত স্বগতোক্তি করে চেহারা দেখেছে আজ ওর ভাই। তাতে কি? শালি মেলা সুন্দর। মানে বহুত তো দেখছি, এত ভালো লাগে নাই কাউরে। একদম যারে কই কড়াক টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট মাইরি। তাকে লাইগে গেছিল আমার সিরিয়াসলি। হামজা হেসে ফেলল। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর? হ্যাঁ, আগে বহুত মাইয়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগে
ওর চোখ দেখছি, কিন্তু সেই রকমভাবে খেয়াল করিনি। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়ে দেখেছি, ছ্যা, এমনি যে ভাবশালীর, আবার যদি এমনি ঠুটকা খাই তাহলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়ছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল, সাথে হামজাও চট করে হাসি থামে বলে ইচ্ছে করে কানের নিচে চারখান বাজাই। কথা শেষ করে ঢোক গেল, যেন কথা ফুরায়নি, তবুও থামল জয়। হামজা হাসলো, এরপর জয় হাঁসফাঁস করে উঠল। এরপর থেকে শান্তি লাগতেছে না, বুক বড় জ্বালাইতেছে। আকাশের দিকে তাকাইয়ে আছি, মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাসতেছে, যেন আগে সিনেমায় দেখতাম চিঠির পাতার চিঠি প্রেরকের মুখে অমন। দেখতে খুব ভালো, না মেলা ফর্সা? নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না, হিংসে হচ্ছে আমার। আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবে দেখতে। ওর কালা জামার হাতার ভিতর দিয়া হাতটা সেই রকম ফর্সা দেখা যাইতেছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি। গার্লফ্রেন্ড নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে পড়ল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আনমোড়া হয়ে বলল, হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? প্রোগ্রেসি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হইলে লাগবে। আমার তো এইটুকুই সহ্য হইতেছে না। আমি ছাড়া কেউ ওরে দেখবে? আজ নাকি কোন শালারে ছেলে দেখতে আসছিল ওরে। ওই শালার ফন্দাতে মন চাইতেছে। ওই শালা কবির আর লিমন দেখছে। ওই শালা, তোরা তাকাইছিস ক্যা? চোখ সংযত রাখতে পারে না শালা। পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা, কিলবিল করে না। কবির জিজ্ঞাসা করে ইতস্তত করল, ভাই, আপনার কি মাইয়ার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসল জয়। হ্যাঁ, অত্যাধিক মাত্রা প্রেমে। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কুরবানি করতেও রাজি আছি রে। কইবার? সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসে নেই। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমেরের কোথাও কখনো কমিটমেন্ট হতে পারে না। ওসব ভুদাও কামবাজ মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু ওসব কাব্যিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নেই। ছোটো লোকই করবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়ছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জড়ালো, কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের উপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো, গা ঘেমে প্যাকপ্যাকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসা থাকা ছেলের উপর, গানের সাউন্ড বাড়া। ভাত খাও নাই শালা দুপুরে? এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেই একখান। ধুমধারাক্খান গান বাজছে। জয় একাধারে র্যাকেট চালিয়ে গেল। শাটারকক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ পেল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে, যেন কোনো চাপা ক্ষোভ ঝাড়ছে ওই পেটানিতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। সেই পথ আগেরই মতো, ঠিক তেমনই। সেই রাত, সেই রাতের কত কথা, চলে যাওয়ার বিশ্বাসর এখনও হৃদয় বাজে। তারপরও কেন যেন এখানেই ফিরে আসবে, সব ভুলে গিয়ে আবারও হারাতে চায়। তারপরেরটুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে। এবার ঝাঁঝালো সুর তুলল। ছেলেরা বিমোহিত মতো ঝুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নেশাক্ত একটা জয়ের উপর। জয়ের গানের মেলা, গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে, মাথাটা কেঁপে ওঠে গলাটা, যখন সে গলা ছেড়ে ব্রান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবারও গইল, তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? দুঃখ দহনে, করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিত মতো চেয়ে রইল জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীরে থেকে গান গাইছে। একমাত্র
বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুবে থাকে, অন্যথা তাকে কখনো সিরিয়াস বা ইমোশন হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ, অল্প একটু সত্য আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুললে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল, খাঁচার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমিরে গিয়া রে, এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না রে। ওরে পাগল ছাড়া দুনিয়া চলে, ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতটা হাতে নিয়ে মাংস নাড়া দিলেও গলা ছাড়ল, তুই পাগল, তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না, দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিলে আবারও ফোন টোন রেখে মাঠের ওপারে তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখনও বেশ কিছুক্ষণ দুজনে অন্ধকারে কাটাবে, মাঠের আলের উপর বসে কী সব গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রেখে জয়, এরপর রাত ফুরিয়ে যাবে। দুজনে দৌড়ে আবার ঘুরে আসলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের উপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনোদিনও টেকে না। যতই সিরিয়াস মুহূর্ত হোক, এই জয়ের সাথ দিয়েছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্ত সব পাণ্ড করার। ভোটের হিড়িক বেঁধেছে চারিদিকে, শোরগোল লেগেছে এলাকা জুড়ে, পোস্টার লাগানোয় ব্যস্ততা চলছে, পিবিআই কার্যকলায় নতুন ব্যস্ততা। আখির মক টেস্টে রিপোর্ট এসেছে, মুস্তাকিনের পূর্বধারণা কাটায় কাটায় মিলছে। তার সন্দেহমাফিক কারো বিরুদ্ধে কোনো প্রমাণ আসে নাই রিপোর্টে। মোস্তাকিন এখন ইচ্ছে করলে রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভিতর পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে যে কারা আঙ্গুল ঘুরিয়ে রিপোর্ট অবাস্তব বা স্ক্রিপ্টেড তৈরি। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছু রিপোর্টে নেই যার দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কী কী ক্ষত সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার অ্যানাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজ বাজ আছে। বোরকায় আবৃত একটি মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভুরু কুঁচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে, ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটা। চলবে অবরুদ্ধ নিষুধ পর্ব ৮। পুরো গল্পটা আসবে, পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।